ছোটবেলায় তিলের খাজা আমরা অনেক খেয়েছি, তবে এখন খেতে মন চাইলেও সেই রকমভাবে আর পাওয়াই যায় না। এই তিলের খাজা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। একদম তৈরি করা সহজ, ভীষণ ভালো লাগে। অল্প কয়েকটা উপকরণ নিয়েই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তিলের খাজা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন এবার দেখে নিই। এখানে নিয়েছি 200 গ্রামের কাঁচা বাদাম। এটা পুরো কাঁচাই নিয়েছি, আমি বাড়িতে ভেজে নেব। আপনারা চাইলেই ভাজা বাদামও নিতে পারেন। তবে কি বলুন তো, এখানে আর একটা কথা, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তিলের খাজার মধ্যে, বা স্কিপ করতেও পারেন। যদি মনে করেন যে আপনারা শুধু তিল দিয়েও করবেন তাও করতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন তিল নিয়েছি। এটার পরিমাণটা আমার মনে নেই, তবে আমার যা ডিবের মধ্যে যতটুকু ছিল আমি সবটা নিয়েছি। আর এই যে এটা নিয়েছি গুড়, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় আর ভেলি গুড়, কিন্তু দুই রকম গুড় আমার কাছে ছিল, দুই রকম গুড় দিয়ে মানে মিক্সড করেই করব। চলুন এবারে কিন্তু প্রথমে কাজটা করব, আগে ভালো করে বাদামগুলো ভেজে নেব। কাঁচা বাদাম যেহেতু নিয়েছি, এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, ভেজে নিতে হবে। আর এই ভাজার জন্য আমি অনেকটা সময় লো আঁচে রেখেছিলাম, আর বারে বারে কিন্তু নাড়তে হবে। আমার এখানে বাদাম ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আগের থেকে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। গরম গরম বাদাম ভাজাটা আমি একটা স্টিল পাত্রে ঢেলে রাখবো, আর ঠান্ডা হওয়ার জন্য ওকে কিছুটা সময় সাইডে রেখে দেবো। এবারে কিন্তু ওটার কাজ আছে। তার আগে আমরা এবার তিলটা অল্প আঁচে করে, একদম ধিমি আঁচে করে ভেজে নেব। এভাবে একই কড়াইয়ের মধ্যে তিলগুলো এক এক করে ঢেলে নিলাম সবটাই। আর এটা ভাজতে কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন যাতে করে তিলগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতেও খারাপ লাগবে, দেখতেও কিন্তু বাজে লাগবে। সাদা তিল সাদা সাদা হয়ে থাকবে, কিন্তু তার ভেতরে ভাজা ভাজা অনেক সুস্বাদু। আর তিলটা ভাজার সময় এতটা সুন্দর স্মেল বার হয়, কি বলবো বন্ধুরা। আপনারা যদি বাড়িতে করে বানান তাহলে বুঝতেই পারবেন তিলের স্মেলটা আলাদা একটা লেভেলের। আমার সেই দিনটার কথা মনে পড়ছে আমি ভয়েস ওভার দেওয়ার সময়। যাই হোক, ওটা আলাদা কথা। আর আমি তিলটা আস্তে করে ভেজে নিচ্ছি, আস্তে মানে একদম ধিমি আঁচেতে। আর কন্টিনিউ আমি কিন্তু নাড়াচাড়া করছি যাতে করে তিলের নিচের অংশটা পুড়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি ভালো লাগছে, একটু আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। খুব ভাজা ভাজা করব না, বা ব্রাউন কালারও করব না, কিন্তু সাদাই থাকবে। তবু ওটার মধ্যে হালকা ডিফারেন্স আসবে। এটার দিকে কিন্তু অবশ্যই কিন্তু মানে খেয়াল রাখতে হবে, তাহলে তিতকুটি ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম স্লো করে ভেজে নিচ্ছি। কীরকম স্লো রাখছি, আর এদিকে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ভাজা হয়ে এসছে, একটা দুটো কিন্তু ব্রাউনও এসে গেছে। এইভাবেই কিন্তু ভাজা কমপ্লিট করে নিতে হবে। আমি আর ভাজবো না, একদম গ্যাস বন্ধ করে দেব। এবারে গ্যাসটা বন্ধ করে নিয়ে এবার এই তিলটাকেও একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। আমার দুটো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বাদামটাকে এইভাবে এরকম মশলা দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নেব। সব এরকম সাদা করে নিয়েছি সব খোলাগুলো। এবার খোলাগুলোকে হাতের মুঠো দিয়ে চাপ দিলে পারে কিন্তু খোলাগুলো কিন্তু এইভাবে আলাদা হয়ে যাবে। আর যেহেতু স্টিল পাত্র, এটার মধ্যে এই যে পাছড়ে নেওয়ার মতো করলে পারে, কিন্তু তবুও খোলাগুলো যাচ্ছিল না। তাই ভাবলাম একটা চলুন পাতলা প্লেট বা হালকা পাতলা প্লেটের মধ্যে রেখে একটু পাছড়ে নিলে পারে, মানে উপর দিকে উঠিয়ে নিলে পারে, কিন্তু খোলা আর বাদাম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এক সাইডে কিন্তু খোলাগুলো আলাদা হয়ে যাচ্ছে, আর এইদিকে কিন্তু বাদামগুলো চলে আসছে। এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন, বা স্টিলের কোনো একটা প্লেট থাকলে পারেও সেটাতেও করে নিতে পারবেন। এই যে আমার কিন্তু এখানে বাদামগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, একটাও খোলা কিছুই নেই। আবার এটাকে স্টিল পাত্রে ঢেলে নেব। আর এই যে গোটা গোটা বাদামগুলো যেহেতু আছে, এখানেও কিছু কাজ আছে। চলুন এটার মধ্যে বাদামগুলো স্টিল পাত্রের মধ্যে রেখে এই নোড়া দিয়ে একটু হালকা করে আঘাত করব বা প্রেস করব, তাতে কিন্তু আধ ভাঙা হবে। আমি একদম গুঁড়ো করব না, বাদাম যে গোটা গোটা আছে আধ ভাঙা করে নেব, সাথে দেখতেও ভালো লাগবে আর গোটা গোটাও থাকবে না। এরকম আধ ভাঙা করে ভেঙে নিয়েছি।
অর্ধেক কাজ কিন্তু ভাজার কাজটা কমপ্লিট হলো। এবারে চলুন ওই কড়াটায় আবার গ্যাসে বসিয়ে এবারে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। আমার যেহেতু ভেলি গুঁড়ো আছে আর আখের গুড় আছে, ভেলি গুড় একটা ছিল, বেশি বড় ছিল না, এই যে লাস্টের একটা বড় মতো একটা তাল ছিল, আর এই বেশির পরিমাণে আখের গুড় ছিল। আখের গুড়ের স্বাদ কিন্তু অনেকটা বেশি। আপনারা হাতের সামনে আপনাদের যা থাকবে, যেই গুড়ই থাকুক না কেন সেই গুড় দিয়ে আপনারা করবেন। আর এই যে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে, খুব বেশি না, অল্প পরিমাণে পানি একটু দিয়ে নেব, যাতে করে গুড়গুলো একদম খুব সহজে গলে যায়। এই যে কড়ার মধ্যে যেটা গোটা জেগে আছে ওটা একটা পরিমাণে আমার তালের গুড় ছিল, যেটা ভেলি গুড়, ওটা কিন্তু সহজে গলছে না। আপনাদের যদি ভেলি গুড় দিয়ে বা করেন, ওটাকে আপনারা অবশ্য বটি হোক আর ছুরি হোক দিয়ে ওটা দিয়ে কেটে নেবেন, তাহলে কিন্তু সহজেই গলে যাবে। আর আমার এখানে আখের গুড়টা খুব সহজে গলে যাচ্ছে, ভেলি গুড়টা কিন্তু গলছে না। আমারই একটু ভুল হলো, ওটা কেটে দিলে হয়তো ভালো হতো। তবে চিন্তার কোনো বিষয় নাই, গরম পেয়ে কিন্তু একটু গলেই যাবে। আর এটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচে পুড়ে না যায়। আর আমি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। ওর মধ্যে যে অল্প পানি দিয়েছিলাম সেটাকেও আমি মেরে নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত গুড়টা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ওটা আঠালো না হয়ে আসে। হালকা ধিমি আছে যেহেতু গুড়টা নাড়াচাড়া করে নিচ্ছি বা গরম করে নিচ্ছি, একটু বসিয়ে নিচ্ছি, তার সাথে এদিকের কাজটা সেরে ফেলি। স্টিলের প্লেট দুটো নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে প্রোডাক্ট মানে যেই যে তিলের খাজাগুলো উঠে আসতে পারে। আর এখানে আপনাদের কাছে একটা ভালো একটা কথা শেয়ার করতে চাইছি। আপনারা প্লেটটা স্কিপ করে বা যে পিড়ে যে রুটি করেন সেই বেলন না, মানে যার মধ্যে যে পিড়েটার মধ্যে রুটি করেন সেটা দিয়ে করতে পারেন, তার উপরে কিছু পেপার বা পলিপ্যাক পেতে করতে পারেন। এটা করলে পারে সুবিধা হবে, সহজে আপনারা তুলে নিতে পারবেন। আর প্লেটে হলে পারে একটু তুলতে অসুবিধা হবে, কিন্তু উঠে আসবে, উঠে যে আসবে না তা না, দুই রকমভাবেই কিন্তু করা যাবে। আপনাদের মন মতো করে যেটা ভালো লাগে সেটাই করে নেবেন। আর আমার এই দুটো প্লেটের মধ্যে কিন্তু খুব ভালো করে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবারে চলুন গুড়টা এবার দেখে নিই। দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু গুড়ের কালারও যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এবারে পুরোপুরিভাবে হয়েছে। আচ্ছা, আপনারা পুরোপুরিভাবে হয়েছে কিভাবে বুঝবেন? একটা পাত্রে পানি নেবেন, তার মধ্যে গুড়টা একটু দিয়ে রাখবেন, আর নিচে যদি পড়ে তাল হয়ে যায়, ওটা আবার হাতে নিয়ে দেখবেন যে আঠালো ভাব হয়ে যাচ্ছে বা চিটচিটে ভাব হয়ে যাচ্ছে, তাল হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভেলুগুটা এইভাবে ঠিক কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের গুড় পুরো সম্পূর্ণ কমপ্লিট। এইরকমভাবে দেখালে আপনারা বুঝে নেবেন এটা কিন্তু আপনাদের খাজা বানানোর জন্য পুরো একদম পারফেক্ট। এবারে চলুন এক এক করে তিলগুলো ঢেলে নিই। দেখতে পাচ্ছেন ভাজা তিলগুলো ঢেলে নিচ্ছি। তিলগুলো সবটাই ঢেলে নিলাম। এর সাথে কিন্তু দিয়ে নেব আমার যে আধ ভাঙা যে বাদাম ছিল, ভাজা বাদাম, সেটাও কিন্তু আমি ঢেলে ভালো করে নেব। নিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করব। অবশ্যই সাবধানে একটু নাড়াচাড়া করবেন, যাতে করে হাতে না পড়ে যায়। আর খুবই তো গরম, দেখতেই পাচ্ছেন, এই আঠা বা আঠালো জাতীয় গুড় হাতে পড়লে একদম ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারগুলো কি ভালো আসছে। আমার এই যে দেখে মনে হচ্ছে একটু ঢলঢল করছে, কিন্তু না, এটা একদম নরম না। এটাকে যখন আপনারা একটা শেপ, কোনো প্লেটের মধ্যে শেপ দেবেন, তখন ওই প্লেটের মধ্যে শেপ আকার করে একদম জমে যাবে। ঠিক আছে, এবার যে ঘি মাখিয়ে রাখা প্লেটের মধ্যে সবটা ঢেলে নেব। গুড়গুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে আর এগুলো সাইজ করতে একদমই পারবেন না, তাতে কিন্তু অনেক প্রবলেম হবে। সেই জন্য একটু গরম গরম থাকাকালীনই আমি আগে এগুলোকে সাইজ করার জন্য একটা ছুরি দিয়ে সুন্দর করে শেপ সাইজ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো একদম একইভাবে লেভেলে কেটে নেব, তাতে করে দেখতেও সেরকম সুন্দর লাগবে। আর মিডলে দেখতেই পাচ্ছেন কিন্তু হালকা একটু টাইট হয়েও আসছে।
তো তার আগে খুব টাইট হয়ে আসার আগে কিন্তু এটার খুব সুন্দর করে সাইজগুলো করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আপনাদের সাথে একটা শেয়ার করি, তো এখানে আপনারা অবশ্যই কিন্তু ছুরির মধ্যে ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এই মানে ঘি না থাকার কারণে ছুরিতে আটকা ধরতে পারে। তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু ঘিও মাখিয়ে নেবেন আর পিস পিস করে নেবেন, তাতে সুবিধা হবে। এইভাবেই খুব সহজেই কিন্তু তিলের খাজা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কীরকমভাবে এঁটে গেছে, এত সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে এই পুরো ভিডিওটাই শেয়ার করলাম। আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা, বাই, আল্লাহ হাফেজ।